বামেদের হারানো গড় দমদম। 2016 সাল পর্যন্ত দমদমের উত্তর প্রান্ত বামেদের দখলে ছিল। সেই হৃত সাম্রাজ্যকে পুনরুদ্ধার করতে বাম নেতৃত্ব এবার তরুণ প্রজন্মের দিকেই তারা বাজি ধরেছে। আমাদের স্পেশাল এপিসোডে এই মুহূর্তে আমাদের স্পেশাল গেস্ট দমদম উত্তরের প্রার্থী দীপশিতা ধর। অনেক স্বাগত আপনাকে। এই আপনাদের পার্টি অফিসে আসার সময় দেখলাম রয়েছে যে অনেক হলো বদলে ফেলো, বাংলা ছিল আগেই ভালো, এই ধরনের আপনার ছবি সম্বলিত এবং প্রচুর পোস্টার্স। বিজেপি তৃণমূলের সঙ্গে একই সঙ্গে স্কোর করছেন আপনারা, তাহলে কি অন্যান্যবারের মতো এবার আর বামেরা পিছিয়ে থাকতে রাজি নয়? আমরা তো কখনোই পিছিয়ে থাকতে রাজি ছিলাম না, কিন্তু একটা দুটো দল যাদের কাছে ইলেকটোরাল বন্ডের কয়েকশো কোটি টাকা, আর একটা দল যাদের কাছে শুধু ইমোশনাল বন্ড ছাড়া আর সাধারণ মানুষের টাকা ছাড়া অন্য কিছু নেই। আপনি আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে আচ্ছা এদের তো প্রচারের চাকচিক্য অনেক বেশি, বিজেপি তৃণমূল এত বড় বড় ঢাউস সমস্ত পোস্টার লাগাচ্ছে, ব্যানার লাগাচ্ছে। তো আমাদের মনে হয় রাজনীতিটা শুধুমাত্র চাকচিক্যের নয়, রাজনীতি গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের, তাদের রুটি রুজির কথা কারা বলছেন, তাদের হয়ে কারা লড়ছেন, তাদের হয়ে কারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত আছে। আপনার নীতির কথা বলছেন, মৌলিক নীতি। আপনার ইশতেহার পড়ছিলাম, এখানে 5 নম্বর পয়েন্টে রয়েছে যেতে রয়েছে, কোনো ভাতা প্রকল্প বন্ধ হবে না, বরং বাড়বে এবং সকলকে স্বনির্ভর করে তোলা হবে। এটা অনেকে মনে করতে পারেন যে দক্ষিণপন্থী দল, যেমন এক্ষেত্রে শাসক দলের কথাই বলা হতে পারে, তাদের যে ভাতা রয়েছে, প্রকল্পগুলো আছে, একটা বন্ধ হবে না, আপনারাও বলছেন। তাহলে পপুলার পলিটিক্স যেটা দক্ষিণপন্থী বা শাসক দল করে থাকে বলে আপনারা অভিযোগ তোলেন, আপনারাও কি সেই পথে? না, কারণ আমার মনে হয় না যে এই ভাতা বা অ্যালাউন্স দেওয়ার জনক মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনও পশ্চিমবঙ্গে যখন বামপন্থীদের সরকার ছিল, আমরা বার্ধক্য ভাতা দিতাম, বিধবা ভাতা দিতাম, গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ ফেলোশিপ ছিল। আমাদের কাছে অ্যালাউন্সটা আসলে পিছিয়ে পড়া মানুষের একটু এগিয়ে যাওয়ার একটা ইন্টেনশন ছিল। আচ্ছা, এখন যদি আপনি দেখেন যেভাবে ভাতাটাকে ব্যবহার করা হচ্ছে, সেটা মানুষদের স্বনির্ভর করার চাইতেও বরং তাদের ভোট ব্যাংক বানানোর প্রচেষ্টাটা বেশি। কারণ ধরা যাক না, এখানেও তো আপনাদের যে ইশতেহার রয়েছে সেখানেও যেভাবে ভাতা বন্ধ না করার প্রতিশ্রুতি দিচ্ছেন, এটাও তো অনেকে মনে করতে পারেন যে সেই ভোট বাক্সই বামেদের লক্ষ্য, তো ভোট বাক্সই। আমরা কি বলছি, আমরা বলছি যে একটা কম্পিটিশন হচ্ছে, এ বলছে 1,500 টাকা দেবে, একজন বলছে 3,000 টাকা দেবে। যেটা কেউ তারা বলছেন না, এই 1,500 বা 3,000 ঠিক কোন রাজ্যকোষ থেকে আসছে, কোন সারপ্লাস টাকা থেকে আসছে না। আমরা তার পরিবর্তে বলছি আমরা প্রত্যেক পরিবারকে একজন করে অন্তত স্থায়ী চাকরি দেব, যাদের ন্যূনতম বেতন হবে 22,000 টাকা। এবার মানুষ ঠিক করুন, তারা 1,500-3,000 টাকার যে ভাতার লড়াই, সেই ভাতার কম্পিটিশনে যাবেন, নাকি প্রতি পরিবারে একজন অন্তত তিনি 22,000 টাকার স্থায়ী চাকরি পাবেন, পেনশন পাবেন, পিএফ পাবেন, এমন একটা পরিবারের মধ্যে, এমন একটা স্ট্রাকচারের মধ্যে, এমন একটা পরিকাঠামোর মধ্যে যাবেন। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে কোভিডের পর অনেকগুলো তো রিসেশন এসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের বিপুল জনসংখ্যা যেখানে রয়েছে, সেখানে প্রত্যেকটি পরিবার থেকে একজনকে স্থায়ী চাকরি দেওয়াটা, এটা কি আকাশ কুসুম নাকি বাস্তবিক? বাস্তব আমরা আমাদের নিজের ভাবনা থেকে বলছি না। আপনি এই মুহূর্তে যদি শূন্য পদ কাউন্ট করেন, রাজ্য সরকারের অন্তর্গত শূন্য পদ যদি কাউন্ট করেন, আপনি দেখবেন সেটা ব্যাপক। এসএসসি পিএসসি পরীক্ষা হয়নি, মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি, পুলিশে যে পরিমাণ শূন্য পদ পড়ে রয়েছে, স্বাস্থ্য কর্মচারীদের ক্ষেত্রে যে পরিমাণ শূন্য পদ পড়ে রয়েছে, আমরা যদি সেগুলোকে ফিল আপ করতে পারি খুব অনায়াসে, যে কথা আমরা বলছি, প্রতি পরিবারের একজন স্থায়ী চাকরি আরামসে সেটা করা যায়। 21 সালে আপনি বাড়ি থেকে কন্টেস্ট করলেন, 24-এ শ্রীরামপুর থেকে, 26-এ উত্তর দমদমে। 5 বছরে আপনি 3টে জেলা, 3টে কেন্দ্র থেকে, আমি ডিফারেন্ট হতে ধরি। এবং এটা যদি আমি টপোগ্রাফি দেখি একটা এরিয়ার, মানুষের মন বোঝার চেষ্টা করি, তখন একটা সময় লেগে যায়, তাই না? এক তো বালি হাওড়া জেলার মধ্যে, আমি যেখানে জন্মেছি এবং যেটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা কেন্দ্রের আমি বাসিন্দা, সেটা হাওড়া জেলার মধ্যে। এইটা উত্তর 24 পরগনা, আপনারা সঠিক কথাই বলেছেন। শ্রীরামপুর হুগলি, শ্রীরামপুরের হাওড়া হুগলি দুটো মিলিয়ে শ্রীরামপুর, ডিফারেন্ট ডিস্ট্রিক্ট দুটো। হ্যাঁ, সে তো লোকসভাতে তো অবশ্যই, যদি দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে একটা লোকসভা হয়, সেটাতে তো খুব আমার হাত নেই। কিন্তু আপনি যদি বলেন টোপোগ্রাফির কথা বলছিলেন, সামাজিক টোপোগ্রাফি, সেক্ষেত্রে এই এলাকার যেটা ডেমোগ্রাফি, সেটা বরং খানিকটা আমাদের মতোই। এই এলাকার 90% উদ্বাস্তু এলাকা। আমি নিজে এক কলোনির মেয়ে, আমরা উদ্বাস্তু এলাকাতেই বড় হয়েছি। ফলে এখানে এসে আমি যখন মানুষের সঙ্গে কথা বলছি, আমার কখনো মনে হয়নি আমি আমার বাড়ি থেকে খুব দূরে চলে গেছি। এইখানকার যে রেল কলোনিগুলো, তার যা নেচার, তার যা ক্যারেক্টার, আমার বালির রেল কলোনির ক্যারেক্টার একদম অ্যাজ ইট ইজ। এখানে যদি আমি আপনাদের ভোটের প্রেক্ষাপটটা দেখি, তাহলে
শাসক দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, সৌরভ শিকদার বিজেপির তরফে রয়েছেন এবং আপনাদের বামেদের শূন্য তত্ত্ব রয়েছে। কতটা কিভাবে কমব্যাকটা করবেন? চন্দ্রিমা ভট্টাচার্যকে 2016-তে আমরা হারিয়েছিলাম। তন্ময় ভট্টাচার্য এটা 26, ওনাকে হারিয়ে জিতেছিলেন 2016 সাল। এটা তো 2026। তারপরে একটা ইলেকশন, তাহলে যদি 2016-তে চন্দ্রিমা ভট্টাচার্য হারতে পারেন, 2021-এ জিততে পারেন, তাহলে 2026-এও আবার চন্দ্রিমা ভট্টাচার্য হারতে পারেন এবং আমরা জিততে পারি। কারণ 2016-তে আপনি বলছিলেন, 2011-তে তো চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছিলেন, 2011-তে জিতলেন, 2016-তে হারলেন, 2021-এ জিতলেন, 2026-এও হারতে পারেন। 2 নম্বর, আপনি নাম কি ভুলে গেলাম, বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। সৌরভ শিকদার, মানে ওনার নামটা আমার খুব মনে রাখার অবকাশ হয়নি। এবং আমরা ওনার পোস্টার দেখছিলাম, সেই পোস্টারে আমরা যখন, বা ধরো চন্দ্রিমা উনি ভট্টাচার্য তো এখানকার মানে প্রয়াত মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদারের ভ্রাতুষ্পুত্র। এখন একজন রাজনৈতিক নেতৃত্ব বা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার রাজনৈতিক পরিচয় যদি এইটা হয় আমি অঙ্কের ভ্রাতুষ্পুত্র, আমি তো আমার পোস্টারে কোথাও লিখিনি। না, এটা তো চলছে, এখন তো একটা ভাইপো রাজনীতি চলছে, আপনি কি সেটা জানেন? সেটার সঙ্গে আমরা সহমত নই। আমরা যখন নির্বাচনে লড়েছি, না, চলছে আর সহমতের সাথে পার্থক্য আছে। হ্যাঁ চলছে, সে তো পিসি ভাইপোর রাজনীতি চলছে, কিন্তু আমরা তো সেটা মানে আমরা সেটার পক্ষে নই। আমরা যখন নির্বাচনে লড়েছি শ্রীরামপুরেও, কোথাও আমি লিখিনি পদ্মনিধি ধরের নাতনি দীপশিতা ধরকে ভোট করুন, বা আমরা যখন এখানে চন্দ্রিমা ভট্টাচার্য লিখছেন মমতা ব্যানার্জির, আপনার দাদু তো কারাবরণ করেছিলেন। হ্যাঁ, আমাদের খুব, আমার দাদুর পরিচয়, পরিবারের পরিচয় এগুলো লিখতে হয় না, বা আমার সুপ্রিম লিডারের নাম দিয়ে তার ফটো দিয়ে উনি ভালো কাজ করছেন অথবা আমাদের ভোট করুন, এটা বলতে হয় না। আমরা মনে করি রাজনীতিটা তো নীতি, রাজনীতিটা তো আদর্শে, ফলে সেখানে যে মানুষ খুব এখনও তাকে তার কাকার পরিচয়ে ভোট চাইতে হচ্ছে, তার সম্পর্কে আলাদা করে আমার কিছু বলার নেই। সৌরভ শিকদার আমাদের অফিসে এসেছিলেন স্টুডিওতে ইন্টারভিউ দিতে। উনি বলেছিলেন যে বামেদের প্রশ্ন করেছিলাম, উনি বলেছিলেন যে বামেরা এখানে নোটার সঙ্গে লড়াইটা করবে। আপনি কি ওনার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন? নির্বাচনের দিন 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে। 2024 সালেও এখানে আমাদের অলমোস্ট 24% ভোট ছিল। হয়তো উনি জানেন না নোটার পার্সেন্টেজ কত, হতেই পারে উনি আমাদের মতো প্রতিদিনের রাজনীতিবিদ নন। ইটস ওকে, হ্যাপেন্স। আমি বিশ্বাস করি এখানে বিজেপির যারা সত্যিকারের মাঠে ময়দানে করেন, এতদিন ধরে যারা করেছেন, তারা হয়তো ওনার সম্পর্কে একটু, বা ওনার চাইতে রাজনীতি সম্পর্কে আরেকটু বেশি ওয়াকিবহাল। আপনার ইমিডিয়েট কন্টেস্টেন্ট যিনি এখানে আছেন, অবশ্যই শাসক দলের যিনি বিদায়ী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, তো তিনি অবশ্যই হেভিওয়েট। আমি জানতে চাইব দীপশিতা যে হেভিওয়েটের রাজনৈতিক ব্যাখ্যা আপনার কাছে শুনতে চাইব। আমার কাছে আসলে এই মন্ত্রী, এমএলএ, এমপি, মানে হেভিওয়েটের ব্যাখ্যাটা কী হয়? আমার কাছে হেভিওয়েট মানে তিনি কতটা মানুষের পাশে দাঁড়ান, কতটা মানুষের সঙ্গে থাকেন। যেমন ধরুন, আমরা আমাদের প্রচার শুরু করেছিলাম ফতুল্লাপুর থেকে, এখানে তো বহু মানুষের নাম এসআইআরে অবৈধভাবে কাটা গেছে। আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম যে আপনার এলাকার এমএলএ যিনি মন্ত্রীও, আপনাদের কাছে এসেছেন কি না? ওনারা বলেন আসেন। আমার কাছে উনি হেভিওয়েট হতেন, মানে ওনার রাজনীতিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমি ওনাকে হেভিওয়েট বলতাম। যদি উনি ওই মানুষগুলোর সাথে একবার চোখের দেখা করেছেন, হয়তো ওনার কিছু করার থাকতো না, কিন্তু আমরা তো এমএলএ, এমপি হওয়ার আগে মানুষ, সহমর্মিতা, অন্য কারোর দুঃখে যে মানুষ আমাকে ভোট দিয়ে জেতালেন, তিনি আর ভোটার রইলেন না, সেই দুঃখে উনি যদি দেখাও করে যেতেন, আমি ওনাকে হেভিওয়েট বলতাম। মমতা ব্যানার্জি, আমার ওনার সঙ্গে রাজনৈতিক নানা ধরনের বিরোধ রয়েছে, কিন্তু এটা ঘটনা উনি সবসময় চেষ্টা করেছেন যখন বিরোধী রাজনীতি অ্যাটলিস্ট করতেন, মানুষের কাছে পৌঁছে যাওয়া। একটা হয়তো ছোট্ট ঝামেলা হয়েছে আমাদের এলাকার কোথাও কখনো, উনি পৌঁছে গেছেন, সেইটা আমাকে খানিকটা ওয়েট দিয়েছে। এই সময় দাঁড়িয়ে তৃণমূলের যারা মন্ত্রিসভা আলো করে রয়েছেন, তারা বেশিরভাগই তৃণমূলের নাম ভাঙিয়ে আসলে সরকারে রয়েছেন বা মন্ত্রিত্বে রয়েছেন। যদি তৃণমূল সরকার কালকে না থাকে, এনাদের কোনো ওয়েটার থাকবে না। দীপশিতা, এইবার আপনি বললেন যে যারা এসআর নাম্বার দিয়ে আছে তাদের সেখানে রাজ্যের মন্ত্রী, বিদায়ী বিধায়ক এখানকার তিনি যাননি, মানে এটা কি সত্যি একদম তিনি একবারও যাননি? তাদের ভোটার তো তারা, মানে তার এরিয়া এটা। মানে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনারা যদি গিয়ে থাকেন তাহলে ওনারা বলুন। ওই দিন আমরা গেছিলাম, ওই দিন জিজ্ঞেস করেছি। ভোটের প্রচারে অবশ্যই গেছেন। আচ্ছা, ভোটের প্রচারের আগে আচ্ছা, কখন গেছেন কি গেছেন আমি সেই প্রশ্ন করেছি। আপনি প্রচারে প্রত্যেক দিন বেরোচ্ছেন, সকালে, বিকেলে, দুপুরে। এই প্রচারে কোথায় আপনি লোকাল ইস্যু আর কোথায় আপনি জাতীয় ইস্যুকে কোথায় কোথায় ব্যবহার করছেন, কীভাবে করছেন? আমি সমস্ত জায়গাতেই লোকাল ইস্যু নিয়ে কথা বলছি। জাতীয় ইস্যু বা রাজ্যের ইস্যু সেগুলো তো প্রেক্ষাপটে থাকে। তো আসল তো হচ্ছে যে আমরা বলছি যে আচ্ছা ফান্ড কাট হচ্ছে, শিক্ষাক্ষেত্রে ফান্ড কাট হয়েছে, সেটা ঠিকই জাতীয় ইস্যু, রাজ্যের ইস্যু, কিন্তু সেটা তখন আরও বেশি করে বোঝা যায় যখন আমার পাড়ার স্কুলটা বন্ধ হয়ে যায়। ফলে আমি যখন পাড়ার স্কুল বন্ধ হয়ে যাওয়ার বুঝতে করছি, আমি আসলে জাতীয় এবং রাজ্য স্তরের যে পলিসিগত ত্রুটি তার বিরুদ্ধে কথা বলছি। আমরা দেখি যে যখন নরেন্দ্র মোদী কিছু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন, তখন দেখি আমরা টিভিতে লাইভ হয়
কাগজে হেডলাইন হয়, এখানেও কি বামেরা পিছিয়ে রয়েছে কিছুটা? না, আমাদেরও তো হেডলাইন হয়। আমাদের কোনো যুব নেতা যদি গাড়ি কেনেন সেটা হেডলাইন হয়। আমাদের যদি কোনো সহকর্মী অন্য কোনো রাজনৈতিক দলে চলে যান তাহলে আমরাও প্রায় অন্য দলের নাম লিখিয়ে ফেলেছি, এইভাবে হেডলাইন হয়। হেডলাইন তো সবই হয়, হেডলাইন নিয়ে অসুবিধা। আপনার সহকর্মী কে গেলেন অন্য দলে? প্রতিকুর রহমানের কথা বলছি। প্রতিকুর রহমানের সঙ্গে আমরা যেটা শুনেছি যে আপনার একটা খুব ভালো পারিবারিক সম্পর্ক ছিল, ওর মেয়ে বোধ আপনার কাছে মহাভারতের গল্প শুনতে চাইতো বোধ হয়। হ্যাঁ, বই পড়তে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে একবার পরিবারের মতো সম্পর্ক। এখনও যোগাযোগ আছে প্রতিকুরের না, সঙ্গে? এখন তো যোগাযোগ রাখার কোনো কারণ নেই। আমাদের রাজনৈতিক কারণে বন্ধুত্ব হয়েছে, এখন সেই রাজনৈতিক জায়গা নিয়ে ফলে আলাদা করে বন্ধুত্বেরও জায়গা। দীপশিতা, প্রতিকুর যখন বলতে উঠছেন রিসেন্টলি, তখন মীনাক্ষী মুখোপাধ্যায় বা দীপশিতা ধরদের বিরুদ্ধে তিনি বলছেন, এটা অনেকে বলছেন যে এটা অনেকটা অস্বস্তিকর, অনেকে মনে করেন। তো আপনারা যখন বলছেন প্রতিকুরের সম্পর্কে, তখন কি একদম হৃদয় দিয়ে বিরোধিতা করতে পারবেন, মানে একদম বাই হার্ট সেটা করতে পারবেন? প্রথমত ও যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে আমাদের অস্বস্তি লাগার তো কোনো কারণ নেই। ও তৃণমূলের এখন সদস্য, তৃণমূলের এখন নেতা, সে আমাদের বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। এবং যতদিন ও আমাদের পার্টিতে ছিল ততদিন আমাদের সহকর্মী বন্ধু ছিল। এখনও তৃণমূলের নেতা, তৃণমূলের সদস্য, তৃণমূলের মুখপাত্র, তার সম্পর্কে না আমাদের ব্যক্তিগত, না কোনো মানসিক, না কোনো ইমোশনাল কোনো কিছুই তার মধ্যে বিশেষ কোনো হেরফের হওয়ার পার্থক্য হওয়ার জায়গা। বামেদের যে শক্ত ঘাঁটি বা শক্ত বেসটা ছিল, দেখা যাচ্ছে অনেক সময় বামেরা তো বেসিক্যালি ভোগবাদীহীন একটা রাজনীতি করতে ভালোবাসেন, কিন্তু ডানপন্থীর দিকে একটা ঝোঁক দেখা যাচ্ছে বামেদের বা বাম নেতৃত্ব যুব নেতাদের মধ্যেও। এটা কি যেমন প্রতিকুর রহমান, তিনি তো ডানপন্থী দলে যোগ ছেড়ে দিলেন, তিনি রাজনীতি ছেড়ে চলে গেলেন। এই ঝোঁকটা থেকে তো চলে গেলেন। না, আমি ডানপন্থী ঝোঁক বলবো না। ওর এই সময় দাঁড়িয়ে প্রতিকুর রহমানের হয়তো মনে হয়েছে যে সে কাজ করতে পারছে না, প্রতি দলে কাজ করতে পারছে না, সেটাকে ঠিক ডানপন্থী ঝোঁক বলা যায় কিনা? ডানপন্থী ঝোঁক তখন বলা যেত তখন তার জীবনে যাপনে টাকা পয়সা চুরি করার, কোনো জিনিসের প্রতি প্রলোভনের আমরা কোথাও কিছু দেখতে পারি। কিন্তু বামেরা তো বারংবার অভিযোগ তুলছে যে তৃণমূল কংগ্রেসের আদ্যপান্ত বিভিন্ন দুর্নীতির অভিযোগ তারা তোলেন। সেই দুর্নীতিদায় থাকা একটি শাসক দলে কোনো একজন বাম নেতা গেলে তিনি কতক্ষণ নিজেকে বাম নেতা, তিনি যদি বাম নেতা যদি তৃণমূলে চলে যান, তিনি আর বাম নেতা নন, তিনি তখন তৃণমূলের নেতা, তিনি তখন তৃণমূলের মতো হবে, তখন তার দায়িত্ব আমরা নেব না। এই যে ক্ষমতাকে পাওয়া, মানে ক্ষমতার দিকে ঝোঁক, এবং সেটা একটা মানে অপ্রতিরোধ্য ঝোঁক আর কি, কতক্ষণ বামেরা কনফিডেন্ট যে তাদেরকে এই গড়ে তারা ধরে রাখতে পারবে? একে একে তো অনেকেই চলে বছর ধরে ক্ষমতায় ছিলাম, আমাদের কতজন মন্ত্রী বা কতজন এমএলএ এখন তৃণমূল অথবা বিজেপিতে গেছে, আর কতজন মন্ত্রী এবং এমএলএ যাননি, এটার যদি আমরা অনুপাত করি তাহলে দেখলো যে মানুষ গেলেন না সেই মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিবারই হয়, প্রত্যেক দলেই এমন কিছু মানুষ থাকেন, বামপন্থী রাজনীতি করা অনেক কঠিন, বামপন্থী রাজনীতি করা অনেক অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক বেশি ডেডিকেশনের জায়গা, অনেকে সেটা রাখতে পারেন না, চলে গেছে। তো তাই বলে যে মানুষ রয়ে গেলেন, যে মানুষ আমাদের মতো প্রচারের আলোয় নেই, সেই মানুষের লড়াইকে তো আমি নস্যাৎ করতে পারি না। আমরা প্রায় দেখছি যে মূলত শাসক দলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টার ক্যাম্পেনার, যেখানে যাচ্ছেন। আজকেও এখানে আপনাদের এই লোকসভাতেই অভিষেক ব্যানার্জি রয়েছেন। প্রচুর মানুষের প্লাবন আসছে, ঢল নামছে, এবং এটা মনে করা হচ্ছে যে মানুষের যে এই দুজন বক্তব্য রাখলি, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষের ভোটের প্লাবন ভোট বাক্সে আসছে। বামেদের এরকম স্টার ক্যাম্পেনার কি আদৌ কেউ আছেন যারা প্লাবন আনতে পারে? স্টার ক্যাম্পেনারদের সভা হচ্ছে আর পিছনের সমস্ত চেয়ারগুলো খালি আছে। আমরা তো এটাও শুনেছি যে রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে, ভোট তো আসছে, ভোট বাক্সের ভোট আসছে, সেই রাস্তার প্রত্যেকটা ক্লাবকে বলে দেওয়া হয়েছে আপনাকে ওখানে দাঁড়িয়ে মালা দিতে হবে, সেই ফুল মালা পর্যন্ত বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। যারা মিড ডে মিল কর্মী, যারা পৌরসভার অস্থায়ী কর্মচারী, যারা এই গ্রুপগুলোতে কাজ করেন, সেই মেয়েদের বলে দেওয়া হয়েছে একদম আসতেই হবে, না আসলে কাল থেকে চাকরি চলে যাবে। আমাদের বামপন্থীদের যখন মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, এই যে আমরা এত লাখ লাখ লোক নিয়ে ব্রিগেড ভরাই, আমাদের কাউকে ধমকাতে হয় না, চমকাতে হয় না, বরং ধমকানি চমকানি উপেক্ষা করে তারা আমাদের মিছিলে আসেন। আমাদের স্টার ক্যাম্পেনের আমাদের লাল পতাকা, যাতে কাস্তে হাতুড়ি তারা। এই স্পন্টেনিয়াস সমর্থনের কথা আপনি বলছেন, ব্রিগেড ভরান, সেই স্পন্টেনিয়াস সমর্থনটা ভোট বাক্সে কবে আসবে? আসছে না কেন? আপনি যদি লোকসভা নির্বাচনে দেখেন, সেখানে অ্যাটলিস্ট 2-3টে জায়গায় তো আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। আপনারা নিজেরাই শুনেছেন মুর্শিদাবাদে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম যাতে না যেতেন, তার জন্য মমতা ব্যানার্জিকে দিয়ে হুমায়ুন কবির ওই ধরনের সাম্প্রদায়িক টেনশন ওখানে তৈরি করলেন। তাহলে ভোট বাক্সে আমাদের ভোট আসছে বলেই তো সেটাকে রোখার এত বড় পরিকল্পনা। এবার আপনি দেখবেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা খুব ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন করতে চাইছেন, এবং আমি বলি আপনাকে, সাজোয়া গাড়ি দেখা যাচ্ছে রাস্তায়, কার্যত আর্মার্ড ভেহিকলস নামানো হয়েছে। আস্থা রাখছেন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? আমি ওই বলে না চালে বিশ্বাস
বিশ্বাস হয় না, ব্যাপারটা সেরকম। প্রতিবারই ওনারা এরকম প্রচুর বড় বড় কথা বলে, তারপরে কিচ্ছু হয় না। ইলেকশনের দিন সমস্ত সিআরপিএফ একদম এরকম হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, আমাদের এজেন্টরা মার খাচ্ছে, ভোট চুরি হচ্ছে, তারা বলবে উপর সে আদেশ নেই হ্যাঁ, কারণ তখন অলরেডি রাত্রিবেলা তৃণমূলের নেতারা গিয়ে তাদেরকে সেট ফেট করে এসেছে। বলে আমার কিছু মানে সেটিং এর কথা বলছেন? একেবারে আগের বারের নির্বাচনে 2024-এর নির্বাচনে আমার কত এজেন্টকে ওই সিআরপিএফ থাকা অবস্থায় মেরে বার করে দিয়েছে। আমি কি তাদেরকে বসিয়ে বসিয়ে এসেছি, আবার মারধর করেছে, আবার বার করে দিয়েছে। কোথায় ইলেকশন কমিশন? কি ইলেকশন কমিশন? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। এই এলাকায় ছাপ্পা হয়েছে, লাগাতার ছাপ্পা হয়েছে বিভিন্ন এলাকায়। তারা যদি প্রমাণ করতে পারেন সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, তাহলে আমি আমার কথা ফেরত দেবো। এখনো অবধি আমার আশা নেই। এইবার এই উত্তর দমদমের ক্ষেত্রে ডেমোগ্রাফি রয়েছে, অনেক কিছু রয়েছে, ইকুয়েশনস থাকে। তো আপনি কতটা আশাবাদী জয়ের ক্ষেত্রে? কারণ বড় দুটো পার্টি এখানে লড়াই করছে, আপনারাও রয়েছেন, কতটা আপনি সেই জায়গাটায় বৈতরণী পার করতে পারবেন? আমরা আশা করছি মানুষ 15 বছর ধরে যে অপশাসন দেখেছে এবং 2014 থেকে কেন্দ্রের সরকারের যে অপশাসন দেখছে, তারা এই দুই ফুল থেকেই বিশ্বাস হারাবে এবং আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তিনি উদ্বাস্তু মানুষদের চেনেন, বোঝেন, তার যন্ত্রণাও তিনি উপলব্ধি করেন, এবং সেটাই বোধহয় ইউএসপি, এমনটাই মনে করছেন বাম প্রার্থী দীপশিতা ধর। এবং সেটা কি তার ম্যাজিকের মতো কাজ করবে উত্তর দমদমের ক্ষেত্রে? দমদমের গড় আগলাতে উত্তর আসবে ভোট বাক্সে 4 মে, আমাদের নজর থাকবে সেদিকে। ক্যামেরায় সোমনাথের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।